সো আমরা শুরু করছি আজকের ক্লাস। আমরা এগ্রোনমি পড়ছিলাম। এগ্রোনমি পড়ার আগে আমরা প্রথমেই যে কোনো সাবজেক্ট পড়ার আগে আমরা দেখে নিব প্রিভিয়াস ইয়ার্স এর কি কি কোশ্চেন আমরা পড়তে আসে। লাস্ট 10 ইয়ার্স এর কোশ্চেন যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা একটা ধারণা পাবো যে আমরা কি পড়তে হবে। কারণ সাধারণত যে প্রশ্নগুলো ইউজুয়ালি আসে ওগুলোর মধ্যেই প্রশ্ন পরবর্তী সময়েও আসে। কারণ 10 বছরের যে প্রশ্ন হয় নাই সেই বিষয়ে নিশ্চয়ই আনইম্পর্টেন্ট ছিল, বাট এর বাইরেও কিন্তু প্রশ্ন হতে পারে। এমন কিন্তু না যে 10 বছরের প্রশ্ন হয় নাই দেখে ওই সাবজেক্ট থেকে আর প্রশ্ন হবে না। তার মানে হচ্ছে আমরা ফোকাসটা দিব। প্রথমত আমরা টার্গেট করব যে আমরা কমন জিনিসগুলো, ইম্পর্টেন্ট জিনিসগুলো, একদম কোর জিনিসগুলো পড়ে ফেলার জন্য। তারপরে হচ্ছে আমাদের এই অন্য ফোকাস। ঠিক আছে, এইবার আমি তোমাদের সাথে একটু বলি। তোমরা দেখো, আমি যদি ওইটাকে সামারি করি তাহলে আমাদের কিছু টার্মিনোলজি পড়তে হবে। টার্মিনোলজি মানে হচ্ছে ডেফিনিশন। তুমি দেখো, ক্রপিং প্যাটার্ন এটা এত ফ্রিকুয়েন্টলি আসছে, অনেকবার আসছে। ক্রপিং ইন্টেন্সিটি, মিক্স ক্রপিং, ইন্টারক্রপিং, রগিং, মালচিং, রেটিং, জিরো টিলেস, ল্যান্ড ইকুইভ্যালেন্ট রেশিও, এই কয়েকটা টার্মিনোলজি এবং আদার্স টার্মিনোলজি, অন্যান্য যে টার্মিনোলজি গুলো আছে সেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের আসছে। অতএব আমাদের কিন্তু ফোকাস দিতে হবে টার্মিনোলজি বা ডেফিনেশনের উপর। এবার সিড রিলেটেড কিছু টার্মিনোলজি আছে। চেঞ্জ হইতেছে না। ও, মানে হচ্ছে একটা তো এখন কোন ইয়েতে আছে? মেজর ফোকাসটাতে আছে না? ক্লাস নোটও এগ্রোনমি এটার মধ্যে আছে, রিসার্চ ইনস্টিটিউশন এটার মধ্যে ওকে আছে। ওকে, বলে ভালো করেছো। আমি তো জানতাম না। আমার আমার এখানে মুভ করছে, কিন্তু তোমার এখানে মুভ করছে না। একটু দেখে দাঁড়াও, এটা হয় অনেক সময়। এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে, যেটা বলছিলাম, আমাদের মেজর ফোকাস থাকতে হবে টার্মিনোলজির মধ্যে। এই টার্মিনোলজিগুলোর মধ্যে সিড রিলেটেড কিছু টার্মিনোলজি আছে। যেমন সিড কি, একেবারে সরাসরি সংজ্ঞা আসে। হোয়াট ইজ সিড, এগ্রোনমিক্যালি কি, বোটানিক্যালি কি। তো তোমরা জানোই এগ্রোনমিক্যালি, বোটানিক্যালি। বোটানির ক্ষেত্রে তো আমরা নিষিক্ত পরিপক্ক ডিম্বাণু, যেটা বাংলায় বলা হয় যে ফার্টিলাইজড এন্ড মেচিউর ওভিউল, মেচিউরড এন্ড ফার্টিলাইজড ওভিউল ইজ কল্ড অ্যাজ সিড। আর বোটানিক্যালি, এগ্রোনমিক্যালি হচ্ছে যে কোনো প্লান্ট পার্ট যেটাকে প্রোপাগেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, দ্যাট ইজ সিড। সো এরকম করে সংজ্ঞাটা তোমার শিখে রাখতে হবে। সিড ভিগর আসে, ডরমেন্সি আসে, সিড জার্মিনেশন। জার্মিনেশনের ভিতরে যতগুলো পয়েন্ট আছে সেগুলো থেকে কিন্তু কাভারেজ বেশি হয়, তোমাদেরকে বলেছি। আর সিড ময়েশ্চারটাও একটা ফ্যাক্টর। ইউজুয়ালি আমাদের বলা হয় যে প্রতি কত পার্সেন্ট ময়েশ্চার বাড়ার জন্য কতটুকু আমাদের লস হয়। ধরো আমরা যখন একটা ধান আমি জমি থেকে কেটে নিয়ে আসছি, এই ধানের মধ্যে নুসরাত, নুসরাত আছো? জি ভাই, আসসালামু আলাইকুম, আসি। হ্যাঁ, আমি মনে করো আজকে জমি থেকে একটা ধান কাটলাম। ধান কাটলে এই জমির ধানের মধ্যে কত পার্সেন্ট ময়েশ্চার সাধারণত থাকে? পাকা ধান। ভাই আমার আসলে জানা নাই এটা। তুমি কোন বিশ্ববিদ্যালয়ে? হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। আচ্ছা, তোমার জন্য বলছি, আমি যে ধানটা কেটে নিয়ে আসতেছি এই ধানের মধ্যে আমাদের 22%, 20 থেকে 22% পর্যন্ত তোমার ময়েশ্চার থাকে। কিন্তু এখন যখন আমি ধানটা দেখবা যে ফার্মাররা ধানটা থ্রেশিং ফ্লোরে বা উঠানের মধ্যে ধান শুকাচ্ছে, ধান যখন শুকায়, নুসরাতের সাথে কথা বলছি, ধান যখন শুকায় তখন ধানটা কি সে একদম 100% শুকায় ফেলে, না কিছু ময়েশ্চার ধানের মধ্যে, চালের মধ্যে থাকে? কিছু ময়েশ্চার থাকে। কতটুকু থাকে? ভাই মনে নেই এটা। সাধারণত আমাদের ময়েশ্চার থাকে 13 থেকে 14%, 12 থেকে 14% পর্যন্ত ময়েশ্চার থাকে। এবং যদি খেয়াল করে দেখো, যদি এই 12% বা 13%-এর বেশি ময়েশ্চার থাকে, মানে 14%কে কনসিডার করা হয় স্ট্যান্ডার্ড ময়েশ্চার লেভেল। এর চেয়ে যদি বেশি থাকে তাহলে কি কি হতে পারে? প্যাথোজেনের আক্রমণ হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, হিট জেনারেট করতে পারে। তুমি জানো কাঁচা ধান যদি আমি একসাথে রেখে দেই, এটার মধ্যে হিট জেনারেট করবে।
ধান যদি শুকায় রাখো তাহলে হিট জেনারেট করবে না। তাহলে তোমার এখন বিষয়টা হচ্ছে যে ধান আমরা শুকাইতেছি, থাকে 22%, ময়েশ্চার আসে 14%-এ। এখন তোমার এটা নিয়ে নানান রকম প্রশ্ন হয় যে কত পার্সেন্ট ময়েশ্চার সেফ, তারপরে যদি 1% ময়েশ্চার বাড়ে তাহলে কত মানে ইয়ে হয়। আবার যদি একটু খেয়াল করে দেখো, নুসরাতকে যে প্রশ্ন করছিলাম, আরেকটা প্রশ্ন আমরা বলছিলাম যে 12% পর্যন্ত ইউজুয়ালি আমরা ধান করে রাখবো, শুকায় রাখবো। আচ্ছা, যদি আমি ময়েশ্চার 7 বা 8% নিয়ে আসি তখন কি হবে নসরাত? উম, তখন এটা অনুপযুক্ত হয়ে যাবে মানে কি হবে? থ্রেশিং করার। কেন কেন? তো মানে ময়েশ্চার শোনো, কিছুই মানে হবে না, যেটা তোমাকে বলি, ক্র্যাকিং হয়ে যাবে। তুমি যদি একটা জিনিসকে তুমি মানে অনেকক্ষণ ধরে শুকাইতে থাকো তাহলে এটা ফেটে যাবে না? আমাদের শীতকালে যখন আমাদের ঠোঁট থেকে ময়েশ্চার লস হয় তখন ঠোঁটের চামড়া ফেটে যায়, গায়ের চামড়া ফেটে যায়। আমাদের যখন জমিতে যখন পানি থাকে না তখন জমি ফেটে যায়, ফেটে চৌচির হয়ে যায়। সো আমাদের ময়েশ্চারটা খুব ইম্পর্টেন্ট। সিড রেট অফ ক্রপ মানে বিভিন্ন ফসলের সিড রেট, এটা মুখস্থ করা লাগে, আমার কিছুই শেখানোর নাই। টমেটোর তোমাদেরকে আমি সেদিন ক্লাসে বলছিলাম, আমার এগ্রিকেরিয়ার বইতে তোমার বিভিন্ন ফসলের সিড রেট লেখা আছে। তো সিড রেট হচ্ছে এরকম জিনিস যেটা ডাইরেক্ট তোমার মুখস্থ করতে হবে। ভ্যারাইটি অফ ক্রপস, ভ্যারাইটাল স্পেসিফিকেশন অফ ক্রপস, মানে বিভিন্ন ফসলের ভ্যারাইটির নাম, একদম ভ্যারাইটির নাম। আমি তোমাদের এই ধানের ভ্যারাইটি কিভাবে শিখবো সেটা আমি বলছি। এবং ভ্যারাইটি শেখার ক্ষেত্রে, ভ্যারাইটি লেখার ক্ষেত্রে যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটাই তোমাকে ফলো করতে হবে। আমি বারবারই বলেছি যে ভ্যারাইটি লিখতে গিয়ে যদি তুমি ভুল করো তাহলে ভ্যারাইটি লিখলে যে নাম্বার পাওয়ার কথা ছিল অনেক সময় সেটা তুমি নাও পাইতে পারো, শূন্য পাইতে পারো, শুধুমাত্র ভ্যারাইটি লেখার স্টাইলটা ভুল হওয়ার কারণে। আমি তোমাদেরকে বলছি যে ইটালিক যেরকম হয় তোমার ইয়ের ক্ষেত্রে, ওই যে তোমার ধরো যে সাইন্টিফিক নেম লেখার ক্ষেত্রে ইটালিক হতে হয়, নিচ দিয়ে হাতে ইয়ে করতে হয়, আন্ডারলাইন করতে হয়, সেরকম ভ্যারাইটি লেখার ক্ষেত্রে প্রত্যেকটা ইয়েরই নিজস্ব স্টাইল আছে, আমরা দেখবো আজকে ক্লাসে। তো এটা রিলেটেড কিছু ফার্টিলাইজার রিলেটেড কিছু প্রশ্ন আসে, বিভিন্ন ইয়ের ফার্টিলাইজার ডোজ, সিমটম আসে, দেখা যাচ্ছে যে তোমার ইয়ের নাইট্রোজেনের অভাবে কি হয়। আচ্ছা, অথবা নাইট্রোজেনের অভাবে গাছের পুরোনো পাতায় সিমটম প্রকাশ পায় না নতুন পাতায় প্রকাশ পায়। তারপরে সালফারের অভাবে কি পুরোনো পাতায় প্রকাশ পায় না নতুন পাতায় প্রকাশ পায়। তাহলে এই জিনিসগুলো তোমার মানে খুব ফ্রিকুয়েন্টলি আসে আর কি। কম্পোস্টে কত মানে তোমাকে পড়লো যে কম্পোস্টের মধ্যে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে, কম্পোস্টের মধ্যে কত পার্সেন্ট অর্গানিক ম্যাটার ইয়ে থাকে, তোমার ফসফরাস থাকে, ফার্মিয়ার ম্যানুর, কস্ট অফ প্রোডাকশন অনেক সময় আসে অঙ্ক হিসেবে আসে। আবার একটু আগে তোমাকে যে বললাম, খেয়াল করে দেখো, তোমার কাছে আমি তোমাকে বললাম যে একজন কৃষক জমি থেকে জমি থেকে 10 কেজি ধান আজকে তুলে নিয়ে আসছে। তুলে নিয়ে আসার পর এই ধানটাকে সে প্রপারলি শুকিয়েছে। তাহলে 10 কেজি ধান শুকানোর পর সেই ধান কত কেজি হবে? নুসরাত, একটু আগে তোমাকে যে তথ্যগুলো দিছি সেই তথ্যগুলো থেকে তুমি আমাকে বলো। মুখে মুখে বলে ফেলো, উম, দ্রুত বলো। 8 কেজি। না, হয় নাই। তুমি তো 20% ময়েশ্চার ইয়ে করে ফেলছো। খেয়াল করে দেখো, প্রশ্নটা হচ্ছে 10 কেজিতে তোমার 10 কেজিতে তোমার আমার ময়েশ্চার আছে 22%, কিন্তু আমার তো ময়েশ্চার থাকবে আলটিমেটলি 12%। তাহলে আমার ময়েশ্চার রিডিউস হলো কত পার্সেন্ট? 10%। তাহলে তোমার যদি 10% ময়েশ্চার চলে যায় তাহলে তোমার ওয়েট লস হবে কত পার্সেন্ট, কতটুকু? 1 কেজি। 1 কেজি। তাহলে এই যে তথ্যগুলো তুমি এখন বলবা যে স্যার আপনি তো আমাকে অনেক কিছু পড়াইছিলেন স্যার, ময়েশ্চার লেভেল পড়াইছিলেন টেড়াইছিলেন, এই অঙ্ক তো জীবনে করার নাই। দেখো, তোমাদের এইভাবে যদি তোমরা না শিখো তাহলে কিন্তু হবে না। মানে প্রত্যেকটা জিনিসের উইং, শাখা প্রশাখা তোমার যেভাবে যেভাবে হয় সেই জিনিসগুলো তোমাদের শিখে রাখতে হবে। নেক্সট,
ক্রপিং সিজন নিয়ে নানান রকম প্রশ্ন হয়, কোনটা কখন শুরু হয়, কোনটা কখন শেষ হয়, কোনটা কখন মানে বেস্ট টাইম, এই জিনিসগুলো আউশ আমন পুরো রবি খরিফ, খরিফ ওয়ান কখন শুরু হয়, খরিফ টু কখন শুরু হয়, বাংলাদেশে খরিফ ওয়ানে কতটুকু বৃষ্টিপাত, খরিফ টুতে কতটুকু বৃষ্টিপাত, বাংলাদেশে এভারেজ বৃষ্টিপাত কত, কোন মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়, তারপর হচ্ছে যে এই তোমার রেইনফিট কন্ডিশনে কি কি ফসল করা যায়। তোমাকে বললো যে 5টা ফসলের উদাহরণ দাও যেটা রেইনফিট কন্ডিশনে করা হয়, তো তুমি কনফিউজড হয়ে যাবা। আচ্ছা, উইড ম্যানেজমেন্ট, উইড উইড রিলেটেড কিছু ইয়ে হয়, ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্ট, কয়েকটা উইডের হার্বিসাইডের নাম আসে, উইডের ইয়ে আসে যে হার্বিসাইড 24D, এটা 24D মানে কি, 24D এটার মানেটা কি। তারপরে হচ্ছে এলোপ্যাথি কি, ক্রপ উইড রিলেশনশিপ। তোমরা জানো ক্রপ উইড রিলেশনশিপের মধ্যে কিছু রিলেশনশিপ আছে, যে প্রটো কোঅপারেশন। আমাকে কি কেউ বলতে পারবে প্রটো কোঅপারেশন মানে কি? কেউ, এনিওয়ান? না বলতে পারে নাই? তাহলে আমাকে শুধু এইটুকু বলো, আমি জানি এটা তোমরা সবাই পারবে। আনিকা বলো তো, আনিকা, হোয়াট ইজ সিম্বায়োসিস? সিম্বায়োসিস হচ্ছে মানে হোস্টের সাথে মানে হচ্ছে দুইটার রিলেশনশিপ হচ্ছে ইউজফুল, হেল্পফুল আর কি, মানে হার্ম করে না, একজন একজন আরেকজনকে হার্ম করে না, আচ্ছা, দুইটাই পজিটিভ। হেল্পফুল। হ্যাঁ, এটাই আমি হ্যাঁ বোঝাতে দুইটা। চাচ্ছি। তো আমরা এরকম কিছু রিলেশনশিপ পড়ছি না, দুইটাই নেগেটিভ, দুইটাই পজিটিভ, দুইটাই জিরো রিলেশনশিপ, আবার একটা পজিটিভ একটা নেগেটিভ, এরকম যে রিলেশনশিপ গুলোকে বলা হয় যে মিউচুয়ালিজম, প্রটো কোঅপারেশন, কম্পিটিশন। এই রিলেশনশিপ গুলো একটু দেখে রাখতে হবে। সিড প্রোডাকশন রিলেটেড প্রশ্নগুলো আসে, টেক কালার, আমি তোমাদেরকে বারবার 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 বলছি যে টেক কালারটা কি, এটা কোনটা টেক কালার কি, এটা তোমার আসে। আচ্ছা শোনো, তোমাদের এখানে সাবজেক্ট যদিও এগ্রোনমি এবং সিড সায়েন্স আলাদা সাবজেক্ট, কিন্তু আমরা এগ্রোনমিকে, সিড সায়েন্সকে এগ্রোনমির মধ্যেই পড়ে নিচ্ছি। ঠিক আছে? তোমরা আর আলাদা করে বলো না যে স্যার সিড সায়েন্স তো পড়ালেন না। সিড সায়েন্স কিন্তু আসলে এগ্রোনমিতেও আসবে, প্যাথোলজিতেও আসবে। সিড সায়েন্স নতুন সাবজেক্ট, যখন আমরা মাস্টার্স করেছি তখন বাংলাদেশে সিড সায়েন্স ছিল না। ঠিক আছে? ওকে। আর এইবার গেল, প্রথমে আমি ফোকাসটা ছিল তোমার, আমরা তাহলে টোটালটাকে সামারি করলে আমরা হচ্ছে মেজর ফোকাস অন, আমরা কোন দিকে ফোকাস দিব। এরপরে রিসেন্টলি ইম্পর্টেন্ট কিছু টপিকস আছে যেগুলো ফ্রিকুয়েন্টলি তোমার আমাদের ইয়ের মধ্যে আসে। সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, কনজারভেশন এগ্রিকালচার, এটা এত বেশি ইদানিং প্র্যাকটিস হচ্ছে। তারপরে গুড এগ্রিকালচার প্র্যাকটিস, গ্যাপ, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, CSA, সাস্টেইনেবল এগ্রিকালচার, IPM, ICM, IWM, এডাব্লিউডিটা এখানে মিসিং হয়েছে, লেখা হয় নাই। তারপর ফার্টিলাইজার কম্পোজিশন, রিসেন্টলি প্রমিজিং ভ্যারাইটি, যেটা রিসেন্টলি মানে বর্তমানে খুব প্রমিজিং, ন্যানো ইউরিয়া। তারপরে হচ্ছে ইউরিয়া সুপার গ্রেনিউল, রিসেন্ট। তারপর হাই ইল্ডিং ভ্যারাইটি, ক্রপ ভ্যারাইটি, HVC বলা হয়, হাই, না, হাই ভ্যালু ক্রপ, হাই ভ্যালু ক্রপ। হাই ভ্যালু ক্রপ কি? কেউ কি বলতে পারো আমাকে হাই ভ্যালু ক্রপ কি? আমি তোমাদেরকে মানে, স্যার হ্যাঁ বলো বলো। স্যার হাই ভ্যালু ক্রপস এর মধ্যে নিউট্রিয়েন্ট কন্টেন্ট বেশি থাকে স্যার, এরকম? না স্যার না না এসেনশিয়াল। না। স্যার টোবাকো হাই ভ্যালু টোবাকো। টোবাকো, টোবাকোটাকে আসলে উদাহরণের মধ্যে, পজিটিভ উদাহরণের মধ্যে না নিয়ে আসাই ভালো। আচ্ছা, স্যার রাবার, টি, কফি এগুলো কি হাই ভ্যালু? না, ওগুলোকে বলা হয় তোমার ক্যাশ ক্রপ। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলি, আহ, এই হাই ভ্যালু ক্রপের সংজ্ঞাটা হচ্ছে এরকম, মানে তুমি যখন তোমাকে জিজ্ঞেস করবে মানে ভাইবা বোর্ডে, এগ্রিকালচার রিলেটেড বিভিন্ন জায়গায়, যে আমরা হাই ভ্যালু ক্রপ কি বলতে তুমি কি বুঝো, তখন তোমাকে বলতে হবে হাই ভ্যালু ক্রপ হচ্ছে, আমরা বাংলাদেশে রাইস রাইস ক্রপিং প্যাটার্ন, আমরা যদি কৃষকদের যদি কমার্শিয়াল স্যার অন্যরা কি স্লাইডটা দেখতে পাচ্ছে? আমার ওই আগের স্লাইডটাই এখনো আছে। রিসেন্ট ইম্পর্টেন্ট টপিকসটা দেখা যাচ্ছে না, না? ওকে, এটা হয় মাঝে মধ্যে, জুমের না ফিডব্যাক করি তো। আচ্ছা, আমি দেখাচ্ছি তোমার। আচ্ছা, যেটা বলতেছিলাম, যে তোমার হাই ভ্যালু ক্রপ হচ্ছে সেই ক্রপ, যে ক্রপটা, যে ক্রপগুলো আমরা তো শুধু ধান ধান ফসল করি। ধান ধান ফসল না করে আমরা যখন কমার্শিয়াল এগ্রিকালচারের দিকে যাচ্ছি, তখন আমাদেরকে করতে হবে কি, উচ্চ মূল্যের ফসল
চাষ করতে হবে। যেমন বলতে পারো আদা একটা উচ্চ মূল্যের ফসল, পেঁয়াজ একটা উচ্চ মূল্যের ফসল, খুব দ্রুত মানে এটা পাওয়া যায়। তুমি যদি আবার ফ্রুটস এর কথা চিন্তা করো, যেমন ধরো যে ড্রাগন ফল, কিংবা ধরো পার্সিমন ফল, কিংবা ধরো যে এখন তোমার বাংলাদেশে রামবুটান ফল হচ্ছে, তাহলে এই যে ফলগুলো এগুলো হচ্ছে আমাদের হাই ভ্যালু ক্রপ। এখন হাই ভ্যালু ক্রপ এটা কেন ইম্পর্টেন্ট? দেখো আমরা একটা শব্দ শিখে রাখো, আমাদের কৃষকরা হচ্ছে সাবসিস্টেন্স সাবসিস্ট্যান্ট ফার্মার। খেয়াল করো, সাবসিস্ট্যান্ট ফার্মার বাংলায় বলে খরপোশ কৃষি, মানে দিনে আনে দিনে খায় টাইপের, মানে যে কৃষক যতটুকু চাষ করে সেই ফসলটাই সে নিজের খাওয়ার কাজে লাগায়। এটা হচ্ছে ম্যাক্সিমাম এগ্রিকালচার। But recently, we are transforming our subsistent farming system to commercial agriculture. As a result, we have to concentrate high value crop instead of rice to rice cropping pattern. আমি কি তোমাদের বোঝাইতে পারছি যে আসলে ধান করে তো আর আমাদের খুব বেশি লাভ করা সম্ভব না, কিন্তু আমরা যখন তোমার ধানের মাঝখানে যখন তোমার ধান না করে আদা করব, পেঁয়াজ করব, রসুন করব, যেগুলো খুব দামি, এবং এর বাইরেও যদি আমরা বলি ড্রাগন ফল করব, পার্সিমন করব, তারপরে তোমার ইদানিং কিন্তু চাইনিজ কমলা বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে, তারপরে হচ্ছে তোমার এই যে রামবুটান 1400 টাকা কেজি বাজারে। সো এইগুলো হচ্ছে হাই ভ্যালু ক্রপ। তো এই জিনিসগুলো আসবে। ক্রোমোজোম নাম্বার তো আমি তোমাদেরকে বলছি, আমাদের মেজর যেসব ফসল আমাদের আছে সেগুলোর ক্রোমোজোম নাম্বার মুখস্থ করে ফেলতে হবে। পলিনেশন বিহেভিয়ার অফ ক্রপস, পলিনেশন বিহেভিয়ার হচ্ছে যে ক্রস পলিনেশন, তোমাকে এটা কি অটোগোমাস নাকি অ্যালোগেমাস, ক্রস পলিনেশন পলিনেটেড ক্রপ নাকি তোমার সেলফ পলিনেটেড ক্রপ। এবার কি মুভ করতেছে? এবার মুভ করতেছে স্লাইড? না স্যার, আমি দেখতে পাচ্ছি না। অন্যরা দেখতে পাচ্ছি কি? না, না মুভ ভাই, করছে না। দেখা যাচ্ছে না। ওকে, তাহলে আজকে আমি স্লাইড মোডটাই অফ করে রাখি, তাহলে ভালো হবে। ওকে, তাহলে হচ্ছে তোমার, ওকে এইভাবে রাখি, এইভাবে রাখলে তোমার করা যাবে। আচ্ছা, আমরা লাস্ট স্লাইডে আছি, এই স্লাইডগুলোর তারপরে সিট ট্যাগ কালার তো আমাদের ফোকাস দিতেই হবে। টার্মস রিলেটেড টু ইন্টারকালচারাল অপারেশন রিলেটেড যত টার্মিনোলজি আছে সব মুখস্থ করতে হবে। আমি তোমার ধরো যে মাহমুদকে যদি জিজ্ঞেস করি, মাহমুদ আছো? জি স্যার। আচ্ছা, তুমি আমাকে বলো তো, আহ কলা গাছের মধ্যে স্পেশাল কি ইন্টারকালচারাল অপারেশন আছে? বলতে পারলাম না স্যার। মানে তোমার মানে কলা গাছের 5টা ইন্টারকালচারাল অপারেশনের নাম বলো। এক্সট্রা লিফ গুলো কেটে ফেলা। হ্যাঁ, এটাকে ইংরেজিতে বলো। এই যে সিম্পল, আমি তোমার কথা বুঝে ধরে ফেলছি। এটাকে কি বলে? এখন আহ, তোমাদেরকে এই যে এই শব্দগুলো শিখে ফেলতে হবে। দ্যাটস গুড, মাহমুদের অ্যান্সার ঠিক আছে, কিন্তু তুমি তো সংজ্ঞায় জানো না। সেটা হচ্ছে তোমার ট্রেশিং বলা হয়, ট্রেশিং। ট্রেশিং মানে তোমার তোমার এই পুরোনো পাতাগুলোকে ফেলে দেওয়া, কারণ এগুলোর মধ্যে রোগবালাই হয়। তারপরে স্টকিং বলা হয়, মানে লাঠি দিয়ে কলা গাছের মধ্যে ঠেস দেওয়া। তারপর তোমার প্রপিং বলা হয়, তোমার কলার কাঁদিকে একটা পলিথিন দিয়ে করে দেওয়া, যাতে এর মধ্যে পোকা আক্রমণ করা কম না কম, পোকা যেন আক্রমণ কম করে। তাহলে তুমি ট্রেশিং বুঝতেছো, স্টকিং বুঝতেছো, প্রপিং বুঝতেছো। তাহলে এখন এক একটা ফসলের ক্ষেত্রে এক একটা। এখন আমাকে একজন বলো তো, শাহিন পারভেজ আছো? শাহিন সারোয়ার আছো? শাহিন আছো? স্যার আছি। আচ্ছা, তুমি আমাকে বলো তো, হাম পুলিং কি? স্যার এক্সাক্ট মনে পড়ছে না স্যার। এই যে, তার মানে তুমি টার্মিনোলজিটা জানো না। লাস্ট বাড়ির পরীক্ষায় কিন্তু এটা আসছে। হাম পুলিং হচ্ছে আলু খেতে করা হয়। তোমরা খেয়াল করে দেখবা, আলু ক্ষেতের মধ্যে তোমার আলু তোলার আগে আলু গাছটাকে তুলে মাটির উপরে রেখে দেওয়া হয়, আলুর গাছটাকে এরকম তুলে মাটির উপরে রেখে দেওয়া হয়। তারপরে গাছটাকে তোমার মরা গাছটাকে আলু থেকে সরায় তারপরে তোমারই করা হয়। এই যে তোমার এই প্রক্রিয়াটাকে বলা হয় হাম পুলিং। এখন বুঝতে পারছো? জি স্যার। তোমার বাড়ি কোথায় শাহিনের? স্যার গাইবান্ধা জেলা। তো তোমার তো উত্তরবঙ্গ, তুমি তো জানার কথা যে তোমার আলু যে কিভাবে তুলে আলুর এই প্রক্রিয়াটাকে বলা হয় হাম পুলিং। হ্যাঁ, তো তোমার এই যে
ইন্টারকালচারাল অপারেশন কি, একটা গাছ লাগানোর পর থেকে হারভেস্ট করার আগে পর্যন্ত গাছের যত প্র্যাকটিস আছে সেটাকে বলা হয় ইন্টারকালচারাল অপারেশন। এখন ধরো যে মনে করো যে খুবই সহজ, একেবারে সহজ একটা কথা কাউকে জিজ্ঞেস করি, হ্যাঁ, মানে তোমার 30টি আছো, জি স্যার। হোয়াট ইজ প্রুনিং? পুডিং বলতে যে হোয়াট অবাঞ্ছিত ইজ প্রুনিং? হোয়াট ইজ প্রুনিং? তুমি কোনো বাংলা থেকে নিয়ে যাবে না, আমি তোমাকে এখন ডেফিনেশন আসছে পরীক্ষার হলে। হোয়াট ইজ প্রুনিং? প্রুনিং মিনস কাটিং আননেসেসারি ব্রাঞ্চ, ফ্লাওয়ার, লিফ। ওকে, তো এটা কিন্তু সুন্দর, সংজ্ঞাটা সুন্দর হলো না, হইলো কি? 30টি সংজ্ঞা হয়েছে, জি। তো পরীক্ষার হলে তোমাকে ওই যে 1 নাম্বারের মধ্যে 1 নাম্বার বা 2 নাম্বারের মধ্যে 2 নাম্বার পেতে গেলে তোমাকে সংজ্ঞাটা সুন্দর করে লিখতে হবে। এই জন্য তোমাদেরকে আমি বলতেছি যে আমাদের যত টার্মিনোলজি আছে সব A to Z তোমার সবকিছু শিখে ফেলতে হবে। একটা বিজ্ঞাপন দেই, এখন একটা বিজ্ঞাপন বিরতি, সেটা হচ্ছে এর জন্য আমাদেরকে এগ্রিপিডিয়া বইটা পড়ে ফেলতে হবে। এগ্রিপিডিয়া বইটা যদি তোমাদের কাছে থাকে খুবই কাজে লাগবে, আমি নিশ্চিতভাবে যে তোমার যে কোনো পরীক্ষায় এগ্রিপিডিয়া বইটা A to Z যদি তোমার ধারণা থাকে, বইটা খুবই ছোট, কিন্তু যদি পড়ে ফেলো তাহলে বইটা খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। ঠিক আছে? ওকে, নেক্সট। আহ শোনো, তোমরা কিন্তু আমাকে বললো না যে এটা বইয়ের ব্যবসা করে বা এরকম সেরকম। আমি তোমাকে পড়াচ্ছি, আমি আমার মতো করে পড়াবো। যে শিক্ষক পড়ায় ওই শিক্ষক তার তো আন্নুরটাই দেয়। তো তোমাদেরকে বলি যে যদি পারো যে কোনো টার্মিনোলজি আছে তোমাদের যে কোনো বই থেকে সব টার্মিনোলজি গুলো পড়ে ফেলবা। এরপর হচ্ছে ক্লাইমেট স্মার্ট টেকনোলজি। ক্লাইমেট স্মার্ট টেকনোলজি কোনগুলো? দেখো, একটু আগে যে বললাম আসিফের বাড়ি, আসিফ যে বিশ্ববিদ্যালয়ে পড়ে সেই বিশ্ববিদ্যালয় হচ্ছে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। তার বিশ্ববিদ্যালয়ের চারপাশে লোনা পানি। তার বিশ্ববিদ্যালয় থেকে সুবর্ণচর যাওয়ার পথে সে যদি 5 কিলোমিটারের মতো যায়, সেখানে এই ইয়ে আছে, 5 কিলোমিটারের মতো গেলে জায়গাটার নাম কি? আলামিন বাজার, তাই না? ইয়ে আছো আসিফ? স্যার দক্ষিণে বাংলা বাজার আছে স্যার। হ্যাঁ, তো ওইখানে গেলে দেখবে যে ওই এলাকার পানিতে ওইখানে তোমার ইয়ে হচ্ছে না, ওখানে তরমুজ চাষ হয়, খাল দিয়ে পানি ঢুকে সেই লোনা পানি। এখন এই লোনা পানিকে বা লবণকে মিটিগেট করার জন্য, আচ্ছা ক্লাস কেটে গেলে কিন্তু সবাই ক্লাসে জয়েন করবা। আমার ক্লাস কিন্তু আজকে খুবই ইম্পর্টেন্ট ক্লাস, আমরা কিন্তু আজকে আরো ডিটেল পড়া পড়বো। আচ্ছা, সেটা হচ্ছে লোনা পানি হচ্ছে তোমার আমাদের লবণাক্ততা হচ্ছে আমাদের ক্লাইমেটের একটা বড় সমস্যা। আমাদের ক্লাইমেটের একটা বড় সমস্যা হচ্ছে যে হাওর অঞ্চলে পানিতে ডুবে গেছে। আমাদের ক্লাইমেটের একটা বড় সমস্যা হচ্ছে খরা। আমাদের ক্লাইমেটের একটা বড় সমস্যা হচ্ছে ঝড়ঝাপটা। এখন ক্লাইমেট স্মার্ট টেকনোলজি কি? ক্লাইমেট স্মার্ট টেকনোলজি হচ্ছে এই লবণাক্ততা রেজিলেন্ট, একটা নতুন শব্দ শিখে রাখো, সবাই শিখে রাখো। রেজিলেন্ট বলা হয় এই শব্দটা, মানে হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা মানে হচ্ছে তুমি আজকে একটা মেয়ে, তোমার বাবার বাড়ি, তুমি যেরকম সুখে শান্তিতে আসো, এসি রুমের মধ্যে থাকো, শ্বশুর বাড়িতে বিয়ে করলা, শ্বশুর বাড়িতে গেলা, সেখানে তোমার এসি রুম নাই। সেখানে তোমার, তুমি আজকে তুমি একটা দামি গাড়িতে চলো, শ্বশুর বাড়িতে তোমার দামি গাড়ি নাই। তোমার যে রুমের মধ্যে থাকো বিশাল রুম, সেই রুমটা তোমার নাই। এখন তুমি শ্বশুর বাড়িতে তুমি কি থাকতে পারবা? পারবা না। কেন পারবা না? কারণ হচ্ছে যে তোমার মধ্যে সেই রেজিলিয়েন্সটা তৈরি হয় নাই। এখন তুমি যদি একটু রেজিলিয়েন্স তৈরি করো, স্থিতিস্থাপকতা, যেখানে রাত সেখানে কাজ, এসিতেও থাকতে পারবো, গাড়ি ছাড়াও চলতে পারবো, রিক্সাতেও চলতে পারবো, যেমন ইচ্ছা তেমন, তাহলে তোমার মধ্যে সেই রেজিলিয়েন্সটা আসবে। এটাকে বলা হয় ক্লাইমেট স্মার্ট টেকনোলজি বা ক্লাইমেট রেজিলিয়েন্ট টেকনোলজি। শব্দগুলা মনে রাখো, এই শব্দ কিন্তু ভোলা যাবে না। এটা বহুত জায়গায়, মানে তুমি কিছু শব্দ আছে খুব ক্যাচি শব্দ, মানে এই শব্দগুলো মানে বাদ দেওয়ার সুযোগ নাই। বিভিন্ন জায়গায় এরকম তোমার, তুমি যদি বলো যে ক্লাইমেট রেজিলিয়েন্ট টেকনোলজি আমাদের এখন ইউজ করতে হবে, তাহলে পাবলিক ভাবে তো ব্যাপক জানা জানে, বিষয়টা সেরকমই। তো ক্লাইমেট রেজিলিয়েন্ট টেকনোলজির মধ্যে আমাদের আছে যেমন ধরো লবণাক্ত অঞ্চলে লবণাক্ত সহিষ্ণু জাত আমাদের আবিষ্কার মানে জাত লাগাইতে হবে। খরাপ্রবণ অঞ্চলে খরা সহিষ্ণু জাত, যেটা ড্রট প্রুন ভ্যারাইটি। হাওর অঞ্চলের জন্য আমাদের সাবমার্জেন্স টলারেন্স ভ্যারাইটি করতে হবে। তোমরা কি জানো কিনা আমাদের একটা এগ্রিকালচারাল টেকনোলজিকে বিশ্ব ঐতিহ্যের ঘোষণা দিছে ইউনেস্কো এফএওর মাধ্যমে? সেটা হচ্ছে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ। এফএও এটাকে বলছে বিশ্বের একটা অন্যতম একটা টেকনোলজি। সেটা কোথায় হয়? বাংলাদেশের নিচু অঞ্চলগুলোতে, বিশেষ করে গোপালগঞ্জের বিল হাওর বাওরে। এই তোমার হয় কি, তারা একটা তোমার ইয়ে করে, মাদা করে, মানে পানির উপরে কচুরি পানা টানা দিয়ে একটা ধাপ তৈরি করে। ক্লাস শেষ হয়ে গেলে আবার জয়েন করবা। ধাপ তৈরি করে সেই ধাপের উপরে মাটি টাটি দিয়ে সেখানে সবজি চাষ করে। এই যে তোমার ইয়ে করা হয়, এটাকে বলা হয় ভাসমান পদ্ধতিতে সবজি চাষ। এই সব টেকনোলজিকে বলা হয়
ক্লাইমেট স্মার্ট টেকনোলজি, যে এখানে ক্লাইমেটের যে সমস্যা সেই সমস্যা মিটিগেট করে নতুন যে টেকনোলজি, দ্যাট ইজ কল্ড ক্লাইমেট স্মার্ট টেকনোলজি। ঠিক আছে? ওকে। তো এরপরে হচ্ছে ক্লাইমেট স্মার্ট টেকনোলজির পরে হচ্ছে ক্রিটিক্যাল স্টেজেস অফ ইরিগেশন। আচ্ছা, এডব্লিউডি অলরেডি আমি আসছে এখানে। জিরো টিলেজ নিয়ে কথা